এবার হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে ডক্টর ইউনূস সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হলেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। শ্রম আইন লঙ্ঘনের মামলায় কোনো যুক্তিতেই সাজা আটকাতে পারলেন না শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। যে মামলা দায়ের করেছিল কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, সেটি আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং ৩০৩-এর ধারায় ডক্টর ইউনূস এবং অন্যান্যদেরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিন এবং ৩০৭ ধারায় ২৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড এটা দিয়েছে। পেয়েছে গ্রামীণ কল্যাণ, গ্রামীণ টেলিফোন, গ্রামীণ কল্যাণ কোনো ডিভিডেন্ড পায়নি, সেটা আদালত আমরা দেখালাম এবং আইনও দেখিয়ে আজকে আদালত শুনানি অন্তে খারিজ করে দেন। অর্থাৎ ওনাকে এখন যে আমাদের যে পাওনা যে দাবি আছে ৬৬৬ কোটি টাকা, সেটা ওনাকে দিতে হবে। বাংলাদেশে অর্থনীতিকে মারতাছে গলা টিপে আপনার এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস। আপনার এই পাক্কা ১১ মাসে ১,০০০ কোটি টাকা আপনার পাচার হয়েছে আমাদের বাংলাদেশ থেকে। সে থেকে ডক্টর ইউনূসের এগেনস্টে শক্ত একটি অবস্থান আসতে যাচ্ছে আপনার নেদারল্যান্ডে, তারপর হচ্ছে আপনার আইসিসিতে ভালো একটি অবস্থান। এই ডক্টর ইউনূসের দেখবেন কিছুদিনের ভিতরে ওনার হাগা নেমে যাবো। কেমন আপনার শুধু নোবেল প্রাইজটা আছে দেখে আমরা সম্মান করে ওই জায়গাটা বসাইছি। কোন রাষ্ট্রে এরকম একটা লোককে প্রধান উপদেষ্টা মানবেই না কোনো রাজনৈতিক দল। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মন্ডলী, এবার ডক্টর মোহাম্মদ ইউনূস হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করার কারণে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো বেশি কথা বাড়তে চাই না, আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আমাদের বাংলাদেশে অর্থনীতিকে মারতাছে গলা টিপে আপনার এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস। আপনার এই পাক্কা ১১ মাসে ১,০০০ কোটি টাকা আপনার পাচার হয়েছে আমাদের বাংলাদেশ থেকে। উল্টো দিকে ডক্টর ইউনূস তিনি যে ৫ বছর আপনার কর আপনার মওকুফ করে নেয়, এটার বা এই ৫ বছরের কর দিয়ে বাংলাদেশে আপনার ৩ থেকে ৪টা পদ্মা সেতু করা যেত। এবার ভাবেন তাহলে এই অন্তর্বর্তীকালে সরকার কতটা তার ব্যক্তিগত স্বার্থের জন্য তিনি আজকে আপনার এত দীর্ঘমেয়াদীভাবে সরকারে থাকতে চান। বুঝতে পারলেন তো? শোনেন, লন্ডনে আপনার ডক্টর ইউনূস তিনি জনাব তারেক রহমানের সাহেবের সাথে একটা বৈঠক করে, সেখানে আপনার ডক্টর ইউনূসের যে চেলাপেলার আছে খুব সুন্দর একটা আপনার গোল খাওয়ায় তারেক রহমানকে, খুব সুন্দর একটা গোল খাওয়ায়। বিএনপির সবাই চাচ্ছিল আপনার ডিসেম্বরের ভিতরেই নির্বাচন, আর এই ডিসেম্বরকেই আপনার আতা গাছে তুতা পাখি ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। বর্তমান এই ছন্দ মনে করেন শোনাই দেয় আপনার বিএনপিকে। আর এই ছন্দ শুনে ছোটবেলায় যেমন আমরা পাঠশালায় হাতে তালি দিতাম, ওরে নতুন একটা কবিতা শিখলাম বা নতুন একটা শিখলাম, বর্তমান আপনার বিএনপির হচ্ছে ঠিক একই দশা, তাদের কোনো ভূমিকা নাই। যাই হোক, ডক্টর ইউনূসের নামে আপনার মামলা হয়েছে আন্তর্জাতিক আইসিসিতে। ডক্টর ইউনূসের নামে মামলা করছে আমাদের বাংলাদেশের আইনজীবীরা। ইভেন ডক্টর ইউনূস এই অন্তর্বর্তীকালে সরকারে থাকাকালীন আপনার যেই টাকা লুটপাট করছে, এটা ইতিহাসও মনে করেন রচনা করছে। কারণ বাংলাদেশে বিএনপি কন আওয়ামী লীগ কন, এই যে দুইটা বড় বড় পলিটিক্যাল পার্টি, এরাই তো সরকারে ছিল, তাই না? আপনার আগে কিংবা পরে এরাই তো ছিল সরকার। তো এই দুই দলের থেকেও আপনার রেকর্ড ছাড়িয়ে যায় এই অন্তর্বর্তীকালে সরকার এই ৮ মাস কিংবা আপনার এই ১১ মাসের ভিতরে। কোন সরকার তার ব্যক্তিগত স্বাধীনতার জন্য আপনার কর কখনো মওকুফ করে নাই। যেই কর ডক্টর ইউনূস আসলে মওকুফ করে নেয়, সেই টাকা দিয়ে বাংলাদেশে কি পরিমাণ উন্নয়ন হতো আপনার কল্পনারও বাইরে। আর উল্টো দিকে এই ১১ মাসে ১,০০০ কোটি টাকা আপনার লুটপাট, ভাবা যায় বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। আমাদের বাংলাদেশের আপনার কোন মন্ত্রী জানো, আমার ঠিক খেয়াল আসতেছে না, দুবাইতে ওনার মেয়ের জন্য কত কোটি টাকা দিয়ে জানে আপনার একটা পর্যন্ত মনে করেন করছে। এগুলো ভাবা যায় যে এই সরকার কি পরিমাণ লুটপাট করছে। দেখেন ডক্টর ইউনূসকে দেখেন, ৮ মাসে কিংবা 10 মাসে কয়বার সফরে গেছে। তিনি ক্ষমতায় আপনার বসে ১১ মাসের ভিতরে 10 না ১১ বার জানি তিনি আপনার বহির্বিশ্বে খালি সফরই করছেন। প্রতি মাসে মাসে একটা করে সফর, তাও আবার কি আপনার আমার বা আমাদের টাকায়, ওনার নিজের টাকা না, কিন্তু সরকারি নিজ খরচে। তাহলে এবার ভাবেন এই সরকার কত বড় আপনার স্বৈরাচার। আপনার আওয়ামী লীগ ছিল 17 বছর, 17 বছর ছিল আওয়ামী লীগ, বিএনপিও ছিল। আর কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কত বছর? এখন পর্যন্ত 1 বছরও হয় নাই, এতেই এদের এই অবস্থা। তবে ডক্টর ইউনূসের নামে আপনার বর্তমান মামলা হয়েছে আন্তর্জাতিক আইসিসিতে, আপনার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নেদারল্যান্ডে। উল্টো দিকে আপনার বাংলাদেশেও আপনার কর ফাঁকি দেওয়ার কারণে বাংলাদেশের আইনজীবীরা ডক্টর ইউনূসের নামে মামলা করছে। আপনার সেনাবাহিনীর পক্ষ থেকেও কঠোর একটা ব্যবস্থা নিতে যাচ্ছে। এখন চারো দিক দিয়ে যে চাপ সৃষ্টি হচ্ছে, ডক্টর ইউনূস
গ্রেফতার হবে ইনশাল্লাহ সময়ের ব্যাপার, দেখতে পারবেন। উল্টো দিকে আপনার এই সরকার ক্ষমতায় থাকার জন্য, মানে ডক্টর ইউনূসের যে ক্যারেক্টার, আপনার ক্ষমতা লোভী বা চাহিদা, এটা তিনি বৃদ্ধি করার জন্য আতা গাছে তোতা পাখি, যে বললাম যে কবিতার বুঝ, সেই বুঝটা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে বিএনপিকে। দেখেন এই নোরা বুঝ কিন্তু আপনার আওয়ামী লীগকে কিন্তু দিতে পারতো না কিন্তু, কারণ বর্তমান বিএনপির সাপোর্ট দরকার এই আপনার কি বলে ডক্টর ইউনূসের। আর ডক্টর ইউনূস যত দিন থাকতে পারবে তত দিন মনে করেন উনি কিভাবে আরো লুটপাট করতে পারবে, ওনার যেই উপদেষ্টা বা সমন্বয়কারীরা আছে ওনারাও আরো কিভাবে আপনার ভালোভাবে লুটপাট করতে পারবে, বর্তমান এটি হচ্ছে এই সরকারের ধান্দা। তাহলে ভাই কোন সরকার আপনার নিজের ব্যবসার কাজের জন্য, মানে আপনি কতটা আসলে স্বার্থবাদী লোক হলে, দেশ বিরোধিতা হলে, বা দেশকে আপনি কতটুকু ঘৃণা করলে আপনি কর্মকুফ করেন বলেন তো? তাও আবার 5 বছরের। আর সেই 5 বছরের করের টাকা দিয়ে বাংলাদেশে 3 থেকে 4টা পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। শুধু এটাই না, 11 মাসের ভিতরে আপনার প্রায় 1000 কোটি টাকা আপনার পাচার হয়ে গেছে আমাদের বাংলাদেশের মাটি থেকে। তাহলে এবার সাধারণ জনগণের কাছে আমার একটা প্রশ্ন, বর্তমান যদিও বাংলাদেশের আইনজীবীরা বা বহির্বিশ্বে থেকে ডক্টর ইউনূসের এগেনস্টে শক্ত একটি অবস্থান আসতে যাচ্ছে, আপনার নেদারল্যান্ডে, তারপর হচ্ছে আপনার আইসিসিতে ভালো একটি অবস্থান। এই ডক্টর ইউনূসের দেখবেন কিছুদিনের ভিতরে ওনার মানে হাগা নেমে যাবো, কেমন দেখতে পারবেন। উল্টো দিকে সাধারণ জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আওয়ামী লীগ আর বিএনপি এই দুইটা দলকে আপনারা স্বৈরাচার বলেন, দেখেন দিন শেষে এই দুইটা দলের হাতেই কিন্তু বাংলাদেশটা নিরাপদ, কারণ তারা জেনুইন আপনার পলিটিক্যাল পার্টি, তারা জেনুইন একজন রাজনীতিবিদ। আর এই অন্তর্বর্তীকালে সরকার কি রাজনীতিবিদ? তারা কি কোনো দল থেকে উঠে আসছে? তারা কারা বলেন? সেটা আপনারাই অবশ্যই জানিয়ে যাবেন যে কোন সরকারই ভালো ছিল। আপনার শুধু নোবেল প্রাইজটা আছে দেখে আমরা সম্মান করে ওই জায়গাটা বসাইছি। কোন রাষ্ট্রে এরকম একটা লোককে প্রধান উপদেষ্টা মানবেই না কোনো রাজনৈতিক দল। আপনার তো গণঅভ্যুত্থানের সাথে কোনো জড়িতই ছিলেন না আপনি। সবাই টাকার লোভী, সবাই চোর, শেয়ার পাইলে সবাই বিক্রি হয়ে জায়গা, ওই জায়গার লোক কেউ ছাড়তে পারে না। মানে গণঅভ্যুত্থানটাকে ব্যবহার করছে এবং রাষ্ট্রের প্রধান তার সহযোগিতা করছে সর্বাত্মক। হ্যাঁ, রাজনৈতিক দল ভাই এটা যে কেউ, আপনিও খুলতে পারেন, আমিও খুলতে পারি। সবাই রাজনৈতিক দল খোলা একটা জিনিস, আর একটা জিনিসকে পুঁজি করে দল খোলা আর একটা জিনিস। আপনি রাজনৈতিক দল তো বহুত রাজনৈতিক দল আছে, আমরা তো কথা বলি না কেন? অনেক তো নিবন্ধন হতে পারে, যে 47-48টা দল নিবন্ধিত আছে। আপনারা তাদের নিয়ে তো কথা বলেন না, কেউ কখনো কথা বলেন কোনো কিছু, কিন্তু তাদের নিয়ে কথা বলেন, তাদের নিবন্ধনই হয় না এখন পর্যন্ত। কথাটা আসছে কেন? তারা এই ব্যবহার করছে, আপনার এই গণঅভ্যুত্থানটাকে ব্যবহার করছে এবং রাষ্ট্রের প্রধান তার সহযোগিতা করছে সর্বাত্মক। যে রাষ্ট্রের আমরা প্রধান উপদেষ্টা বানাইছি সে সর্বাত্মক সহযোগিতা করছে, এই জন্যই আসলে এত বিতর্ক আসতেছে। আর তারা এই গণঅভ্যুত্থান পরে কাজ করবে কি? আমাদের ছাড়া কি কাজ আছে ভাই? আমাদের নিয়ে কাজ করা, আমাদের কি কি হবে না হবে, আমাদের ভবিষ্যৎ কি হবে এইটা নিয়ে কাজ করা, এবং আমরা যে ঘোষণাপত্রের কথা বলতেছি এই ঘোষণাপত্র নিয়ে কাজ করা, তারপর একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু তারা দল করবে কিভাবে, কোন জায়গায় কি করবে কিভাবে, এবং উপদেষ্টাদের আপনারা বিভিন্ন উপদেষ্টাদের কথা দেখছেন, আপনারা কথা শুনলে মনে হয় যে তারা এক একটা আসনে মানে 1 লাখ 1.5 লাখ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে আসছে। মানে এত আত্ম অহংকারে এক একজন উপদেষ্টা কথা বলে, আর মানে নির্বাচিত না হয়ে, কিন্তু তারা দেখা যাচ্ছে একটা জায়গার ইউনিয়ন পরিষদে নির্বাচিত হতে পারবে না, মানে তাদের যে জনপ্রিয়তা মাঠ পর্যায়ে আছে হতে পারবো না। কিন্তু তাদের কথা শুনলে মনে হয় যে তারা 1.5 লাখ ভোটে নির্বাচিত হয়েছে। না, আমরা রাষ্ট্রকে এই সংস্কার ছাড়া ছেড়ে দেবো? আচ্ছা, আপনারা যদি সব সংস্কারই করেন বা রাজনৈতিক দলই করেন, তাহলে রাজনৈতিক দলগুলো ইশতেহারে কি বলবে? যদি আপনারা আপনারা তো এমন, এটা তো পার্লামেন্ট না, আপনারা তো পার্লামেন্টে এটা যে বা একটা নির্বাচনের মাধ্যমে যে একটা পার্লামেন্ট গঠন হবে, ওই পার্লামেন্টে সবকিছু সিদ্ধান্ত হবে, বা যে রাজনৈতিক দলগুলা আপনার নির্বাচনে অংশগ্রহণ করবে তারা বলবে যে আসলে আমরা কি কি করবো পরবর্তী রাষ্ট্রের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য কি কি করবো। আমরা ওই ইশতেহার দেখা আমরা ওই দলটাকে, যারা এই গণঅভ্যুত্থানকে ধারণ করবে, আমাদেরকে ধারণ করবে, শহীদ পরিবার আহতদেরকে, আমরা তাদেরকে নির্বাচিত করব। এটা তারা কিছু কিছু দিবে। এখন আপনি সব সংস্কার এক জায়গায় নিয়ে আসছেন, তারা তো লেজে গোবর হয়ে গেছে। আপনি সংস্কার এক জায়গায় আনবেন কেন? নির্বাচন জন্য, একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে সংস্কার দরকার, প্রশাসনটা নিরপেক্ষ করার জন্য যে সংস্কার দরকার, ওই সংস্কারটা আপনি করবেন। আপনি সব কিছু একসাথে করতে চাইতেছেন, আপনাকে কি দীর্ঘমেয়াদে দেবে? আপনি কোনো নির্বাচিত প্রতিনিধি কোনো? আপনার তো যদি কথা বলতে যাই তো অনেক কথা তো খারাপ লাগবে, যে আপনার তো গণঅভ্যুত্থানের সাথে কোনো জড়িতই ছিলেন না। আপনাকে একটা ক্যান্টনমেন্ট থেকে হঠাৎ করে কিছু ছাত্র আপনাকে বলছে, ওখান থেকে আপনি ওখানে চলে আসছেন। আপনি এটা 1-11-এর সময় কিন্তু আপনি এইভাবে সুযোগ পান না, এই জন্য আসেন না। এবার দেখছেন যে মাঠ খালি আছে, এই জন্য আপনি আসছেন। কথা বললে তো অনেক জায়গায় আসলে অনেক কথা বলা হয়ে যায় না। আপনার শুধু নোবেল প্রাইজটা আছে দেখে আমরা সম্মান করে ওই জায়গাটা বসাইছি। কোন রাষ্ট্রে এরকম একটা লোককে প্রধান উপদেষ্টা মানবেই না কোনো রাজনৈতিক দল, যাদের শহীদ আছে 450-এর উপরে। যেমন জামাতের শহীদ আছে 170 জন, তারা বলতেছে 170-এর উপরে, আহত আছে কয়েক হাজার। তারপরে বিএনপির শহীদ আছে আপনার 450-এর উপরে, এবং আহত আছে কয়েক হাজার। তো এই সব দলগুলো আপনাকে হঠাৎ করে, আপনার এই গণঅভ্যুত্থানের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনাকে মেনে নিছে কেন? এই চক্রান্ত করার জন্য আপনি নতুন একটা ছেলেদেরকে বদনাম করবেন। নতুন যারা আসতে, যে উঠতি বয়সী যে ছেলেগুলো আছে, এই যে কলেজের ছাত্রগুলো, স্টুডেন্টগুলো আছে, যারা রক্ত দিছে, সামনে থেকে আন্দোলন করছে, তাদের অন্তরের ভিতরে আপনি লোভ ধরাই দিচ্ছেন। আপনি লোভ ধরাই দিচ্ছেন, যে একটা লোভের বাসন ধরাই দিচ্ছেন। সব জায়গায় তারা ধরে মারে খাওয়ার একটা ভাব ঢুকাই দিচ্ছেন তাদের ভিতরে।
কেন তারা কি আরো 5 বছর পরে রাজনীতি করতে পারতো না? আর 2 বছর পর রাজনীতি, এখন রাজনীতি শিকার বয়স ছিল তাদের। এই সময় তাদেরকে আপনি ঠেলে দিচ্ছেন নেতৃত্বের দিকে। তারা নেতৃত্ব দিতেছিল, তারা আমাদের কথা বলতো, তারা রাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে তারা কথা বলতো, রাষ্ট্রের একটা আপনার মনে করেন যে চাপ প্রয়োগ করতো রাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে। কিন্তু তারা এখন এই যে রাজনৈতিক দল খোলার কারণে ওই ইস্যুগুলোতে চাপ প্রয়োগ করতে পারতেছে না। তাদের অনেক কিছু সিদ্ধান্ত, আসন ভাগাভাগি নিয়ে অনেক কিছু কথা তাদের বেঁচে যাইতেছে। আপনারা দেখতেছেন যে তারা অনেক কথা কিন্তু স্বাধীনভাবে বলতে পারতেছে না। যারা নতুন রাজনৈতিক কথা স্বাধীন কথা বলতে পারছে না, যেমন তাদের কিছু দুর্নীতির খবর আসতেছে বিভিন্ন জায়গা থেকে, অনেক কিছু করছে। এটা কি আশা করছেন আপনারা? এই গণপ্রধান আমরা কেউ আশা করছি এদের নামে দাগ লাগবে, এদের নামের পাশে দাগ থাকবে, লাল দাগ থাকবে? আমরা তাদেরকে আমার ইনোসেন্ট হিসেবে আমরা দেখছি এই ছাত্রদেরকে, যে তাদের নামের পাশে এটা আমাদেরকে অনেক ব্যথিত করে। হয়তো আমরা যত কিছু বলি, এই বলেন নাহিদ বলেন, আসিফ বলেন, এদেরকে আমরা হয়তো বা সমালোচনা যত কিছু করি, কিন্তু এদের একটা আঘাত আসলে তো খারাপটা আমাদেরই লাগবে। ভাই এরা তো শুরু করছে, এই নাহিদ ওরা তো শুরু করছে, ওরা তো প্রথম থেকে শুরু করছে, এটা তো স্বীকার করতে হবে। কিন্তু ওদের গায়ে কেন দাগ লাগে? এই দাগ লাগার অপশনটা কে তৈরি করে দিল? ওরা যদি ওই জায়গায় না যেত তাহলে তো দাগ লাগতো না। ওই জায়গায় আপনি নিছেন, নিয়ে ওদেরকে দাগ লাগাইছেন, ওদেরকে বদনাম করাইছেন। এটাকে আমরা চাইছিলাম? এই গণঅভ্যুত্থানের শহীদরা, আহতরা চাইছিল এটা? ওরা আমাদের পাশে থাকতো। হ্যাঁ, ওরা আস্তে ধীরে ধীরে রাজনৈতিক শক্তি হইতো একটা সময়, যা আরো ওরা পড়াশোনা করতো, ওদের অনেক দীর্ঘ পথ বাকি আছে, আস্তে আস্তে করে ওটা রাজনৈতিক দল করতো। কিন্তু আপনি তাড়াহুড়া করে কিংস পার্টি করার জন্য আপনি তাদেরকে রাস্তায় নামাই দিয়েছেন। কি মন্তব্যগুলো একা থেকে আপনারা দেখতেছেন, এগুলো আমাদের ব্যথিত করে না? সবাই টাকার লোভী, সবাই চোর, চেয়ার পাইলে সবাই হয়ে যায়, বিক্রি হয়ে যায়, ওই জায়গার লোভ কেউ ছাড়তে পারে না। এগুলো আমাদের ব্যথিত করে না? এই ছাত্রদের নামে, ওদের মাত্র পড়ালেখার বয়স এখন শেষ হয় না, ওদের নামে এই বদনামগুলো আসলে আমাদের খারাপ লাগে না? আমরা কাদের জন্য এই নামছি? ওদের কান্নাকাটি দেখে তো রাস্তা নামছি। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনলেন এবং দেখলেন, এবং আজকের এই ভিডিওতে যে আলোচনা করা হলো প্রিয় দর্শক মন্ডলী, এইসব সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। দর্শক মন্ডলী, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবারও কোনো আপডেট নিউজ নিয়ে। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।